Good evening, Bacha Party. Welcome to KGC. How are you? I think you all are in good condition. Okay. তো বাচ্চা পার্টি দেখো, আজ থেকে আমাদের কিছুদিন আগে এসএসসির এক্সামের কিছু নোটিশ এসছে। তার মধ্যে এসএসসি জিডির ফর্ম ফিল আপ হওয়ার চান্স আমাদের একটা আছে 2025, ঠিক আছে, 25-এর লাস্টের দিকে অথবা 2026-এ। যাদের এজ এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে তাদের জন্য এটা বেস্ট পরীক্ষা, এবং যাদের এজ এরপর এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে না তাদের জন্য এসএসসির বিভিন্ন ধরনের এক্সাম হয়। সেই সমস্ত এক্সাম নিয়ে আমরা একটু আলোচনা করব এবং তাদের ফুল স্ট্র্যাটেজি পড়ার জন্য সেইটা আমরা একটু আলোচনা করব। দেখো, ওয়েস্ট বেঙ্গলের আমরা স্টুডেন্ট, অর্থাৎ আমাদের ইংলিশ এবং হিন্দিটা একটু কমজোর আছে। তার জন্য এসএসসির জিডির ক্ষেত্রে আই থিঙ্ক বাংলায় পরীক্ষা হওয়ার কথা, যেটা আমরা বাংলায় দিতে পারবো। তবুও একটা কি না, ইংলিশ নামক একটি পেপার থাকে, সেটা আমাদের একটু সমস্যা হয়। সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হবে, কি থাকে কি না থাকে সব কিছু, একদম টোটালি নট অনলি ফর এসএসসি বাট ফর অল এক্সাম, সমস্ত এক্সামের জন্যই আজকে আমরা দেখব কি হতে চলেছে। ওকে, তো আমরা দেখো প্রথমেই হেডিং দিয়েছি এসএসসি এক্সাম 2025 থেকে 2032। দ্যাট মিনস এই যে আমাদের এজে যারা আছো 2025 থেকে স্টার্ট করে, শুধুমাত্র আমরা প্রতিবারের স্ট্র্যাটেজি কি দেখি 2025-এর, 2026-এর, যেমন দেখে এসেছি 2023-এ এক ধরনের স্ট্র্যাটেজি, 2024-এর এক ধরনের স্ট্র্যাটেজি, না ওই রকম নয়। আমরা যদি এখন কলেজ কমপ্লিট করে থাকি বা কলেজ চলাকালীন কলেজের একদম অন্তিম পর্যায়ে পৌঁছে যাই, তাহলে আমরা এখান থেকে স্টার্ট করতে পারবো। আদারওয়াইজ আমাদেরকে 1 বছর ওয়েট করতে হবে। কলেজের সাথে এগুলো করা সম্ভব নয়। তুমি কি করতে পারো, শুধুমাত্র হালকা হালকা ভাবে প্র্যাকটিস করে যেতে পারো, ঠিক আছে। তো সমস্ত কিছু নিয়ে আলোচনা করি। আমরা প্রথমে দেখো স্লাইড চেঞ্জ করব। এক্সাম টাইপ স্টেপ বাই স্টেপ, এইটা আমরা আস্তে আস্তে বুঝবো যে এক্সামের কি কত টাইপ হয় এবং স্টেপ বাই স্টেপ সেটা। ফার্স্টে যখন আমরা এক্সাম সম্বন্ধে জানবো, সেখানে সবার প্রথম আমরা কি দেখব, সবার প্রথম আমরা যেখানে আছি সেইটা দেখব। কোথায় আছি, আমরা আছি জিরোতে। জিরো হচ্ছে আমাদের পজিশন, ঠিক আছে। এই পজিশনের পর যখন আমরা কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিই, তার মধ্যে একদম স্টেপ বাই স্টেপ লিখব। জিরোর পর আছে কি আর্মির পরীক্ষা, তারপর আর্মির পরের পরীক্ষা হয় জিডি। ওকে, জিডি, জিডি থেকে একটু ডিফারেন্ট টাইপের পরীক্ষা হয় স্টেটের, স্টেট স্টেট এক্সাম যেগুলো। স্টেট এক্সামের পর এসএসসির চলে আসে এমটিএস টাইপের, এমটিএস। তারপর আসে সিএইচএসএল, অ্যান্ড নেক্সট আসে সিজিএল, যেটা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পর্যন্ত। এরপর আমরা যদি কোনো পরীক্ষায় বসতে যাই তখন সেটা কি পরীক্ষা হবে, ইউপিএসসি। ওকে, এইটা এখন একটু আলাদা করে রাখি, আমাদের সিজিএল পর্যন্তই না, ঠিক আছে। তোমার দেখো নলেজ সবসময় কারো 100% নয়। তো আমরা সিজিএল যখন পরীক্ষা দেবো, আমাদের কাছে 80 থেকে 90% নলেজ আমাদের কাছে থাকা দরকার। দেখো জিরোতে যখন আছি আমাদের নলেজ 0% আছে। এইখান থেকে যখন আমরা এক স্টেপ জাম্প করে আর্মির পরীক্ষার প্রথম যে প্রিপারেশন স্টার্ট করব, এইখানে আমাদের নলেজটা 70% বুস্ট হয়ে যায়। যা আমাদের নলেজ আছে তার থেকে 70% জ্ঞান আমরা এখান থেকে বৃদ্ধি করতে পারি। এরপর দেখবে, এরপর আর্মি থেকে যখন আমরা জিডিতে যাব, মানে জিডির পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন স্টার্ট করব, ঠিক তখন আমাদের নলেজটা একটু বেড়ে যায়, প্রায় 5% একটু বৃদ্ধি করতে হয়। তাহলে আমরা জিডির পরীক্ষা পর্যন্ত আমরা
আমাদের কাছে সাফিসিয়েন্ট নলেজ থাকবে। ঠিক আছে? এরপর জিডির পরীক্ষার পর আছে কি স্টেট লেভেলের পরীক্ষা। এখানে দেখো 1% বা 2% এরকম করে বাড়ানো যায়। 2% এইখানে স্টেট স্টেট থেকে যখন আমরা এমটিএস এক্সামের মতো জায়গায় যাব তখন আমাদেরকে আরও 3% নলেজ বৃদ্ধি করতে হয়। তাহলে 70, 75, 80 হয়েই গেছে। এরপর এখান থেকে এখানে ধরো এই স্টেট এক্সাম আর এমটিএস এক্সামে 3%ও নয়, ওই 1%, 2% করে নলেজ বৃদ্ধি করে করে যেতে হবে। 2% এরকম নলেজ। বাট সিএইচএসএল থেকে যখন সিজিএল এ যাব তখন আমাদেরকে মোটামুটি একটু নলেজ বৃদ্ধি করতে হবে, না 8 থেকে 9% অর আমি 10% ধরে রাখি। ঠিক আছে? তো এখানে দেখো সিজিএল যখন যাব তখন আমাদের নলেজ হবে 80%। বেসিক ঘটনা, একদম বেসিক ঘটনা। তো এইখান থেকে আমরা কি বুঝতে পারি? এখান থেকে বুঝতে পারি যখন আমরা জিরো থেকে স্টার্ট করছি একদম এন্ট্রি লেভেলে। ওয়েট এক মিনিট। দেখো, জিরো থেকে যখন প্রথম আমরা স্টার্ট করি আর্মি লেভেলে যাওয়ার, প্রথম লেভেলটা কিন্তু আমাদেরকে 70% বুস্ট করে দেয়। এই হচ্ছে আমাদের কাছে একটা বেশ বড় সড়ো জাম। ঠিক আছে? তো আমাদেরকে ফার্স্ট যে প্রিপারেশনটা খুব ভালোভাবে নিতে হয়। তারপরে দেখো 5%, 2%, 1% এইরকম করে করে এরকম করে করে আমাদের নলেজ ইনক্রিজ হচ্ছে। তো ফার্স্ট যে স্টেপটা সেইটাকে একটু ভালোভাবে নিতে হবে। দ্যাট মিনস আমরা শুরু করব জিরো থেকে। ওকে, প্রথমে আর্মি লেভেলের কিছু, তারপর একটু বৃদ্ধি করে জিডি লেভেলের কিছু, তারপর স্টেট লেভেলের পরীক্ষার জন্য কিছু নলেজ গেইন, তারপর হবে এমটিএস, সিজিএল, সিএইচএসএল। দেখো, বেশিরভাগ স্টুডেন্ট এখানে একটা সমস্যা করে কি বলতো, এখানে ডাইরেক্ট এরা আর্মিতে না, জিরো থেকে নলেজটা গেইন করে জিডি পর্যন্ত। ঠিক আছে? এখানে একটু সমস্যা হয়ে যায়। তো এই সমস্যাটা যাতে না হয় তার জন্য স্টেপ বাই স্টেপ এগিয়ে যাওয়াই ভালো। চলো নেক্সট স্লাইডে যাই, কি লেখা আছে দেখি। সিলেবাস অফ ডিফারেন্ট এক্সাম। বেসিক্যালি সিলেবাস যখন আমরা দেখব, সিলেবাসের মধ্যে কি থাকে, ম্যাথ, রিজনিং অ্যান্ড ইংলিশ, এই তিনটায় 75%। আর কি থাকে, জেনারেল নলেজ, জেনারেল নলেজ এবং জিকে জিএস যেটাকে বলা হয় সেইটা থাকে 25%। ওকে, কোনো কোনো ক্ষেত্রে এইগুলো মিলিয়ে 60%, এখানে 40%, এরকম কোথাও কোথাও দেখা যায়। মেনলি আমরা যদি এসএসসি লেভেলের পরীক্ষা দেখি, 70% আমাদের, 75% ম্যাথ, রিজনিং, ইংলিশ, অ্যান্ড বাকি 25% হচ্ছে জিকে। ওকে, এই হচ্ছে আমাদের বেসিক আইডিয়া। তো আমাদের দেখো, যখন আমরা একটা পরীক্ষা দেবো, আমি একটা পেজ চেঞ্জ করছি। তো আমরা একটু ডিসকাশন ভালোভাবেই করি। দেখো, ম্যাথ যদি আমরা দেখি, 100টার মধ্যে 25 কোশ্চেন ম্যাথের থাকে। 100-র মধ্যে 25 কোশ্চেন। ওকে, 100টার মধ্যে। আর ইংলিশ থাকে
25, রিজনিং থাকে 25, অ্যান্ড বাকি হচ্ছে যেটা জিকের পোর্শন পড়ছে, জেনারেল নলেজ, এর মধ্যেই আছে আমাদের হিস্ট্রি, পলিটি, ইকোনমি, তাছাড়াও এর সাথে আরো যুক্ত করা যায় হিস্ট্রি, পলিটি, ইকোনমি, জিওগ্রাফি। ওকে, জিওগ্রাফি, তার সাথে সাথে আছে আমাদের সায়েন্স, সায়েন্স সায়েন্সের মধ্যে আবার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই হচ্ছে আমাদের সিলেবাস। ঠিক আছে, এই সমস্ত মিলিয়ে আমাদের কত থাকে? 25 কোশ্চেন, 25। ওকে, তো দেখো এই তিনটে থেকে আমাদের 25, 75% কোশ্চেন আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, আর বাকি থাকছে 20। এটা হচ্ছে এতগুলো সাবজেক্ট, খুব বড় বড় সাবজেক্ট, এগুলো সব পড়ে আমাদেরকে পেতে হবে। বেসিক্যালি আমাদের জোর দেওয়ার জন্য এই তিনটাই আছে। এটা যদি কেউ জোর দিয়ে করতে পারে, তাহলে তার ক্ষেত্রে আর কোনো টেনশন নেই, সে এখানে আরাম করে বেরিয়ে যেতে পারবে। দেখো আমরা অ্যাভারেজ ভাবেই এক এক করে জানবো। এখানে আমাদেরকে ম্যাথ এবং ইংলিশ, এই দুটো একটু জোর দিয়ে দেখতে হবে। তার কারণ আছে, তার কারণ হচ্ছে ম্যাথ এবং ইংলিশ জটিল জিনিস, রিজনিংটা মোটামুটি সোজা, একটার সাথে আরেকটার সম্পর্ক সেটা তোমরা পরীক্ষার হলেই বুঝতে পেরে যাবে, তার আগে একটু করে রাখা উচিত। ঠিক আছে, তো ম্যাথ এবং ইংলিশ আমরা ডিটেইলড পড়বো, একদম জিরো লেভেল থেকে স্টার্ট করে। ঠিক আছে, ম্যাথের অ্যারথমেটিক, অ্যালজেব্রা, ওকে, ট্রিগোনোমেট্রি, এভরিথিং, ইনক্লুড মেনসুরেশন, সমস্ত কিছু আমাদের ম্যাথমেটিক্সের মধ্যে পড়ছে, এটা কভার হবে। ইংলিশের মধ্যে ভোকাবুলারি পার্ট পড়ছে, গ্রামার পার্ট, সমস্ত কিছু এগুলো কভার হবে। এবং রিজনিংয়ের কেমন কেমন পার্ট থাকে? এক হচ্ছে লেটার, ওকে, এক হচ্ছে নাম্বার, এক লেটার, এবং আর একটা হচ্ছে ডায়াগ্রাম। তাছাড়াও কি কি আছে? ঘড়ি আছে, ঘড়িটা কি? আমাদের ডায়াগ্রাম, তার সাথে সাথে নাম্বার। ঠিক আছে, ক্যালেন্ডার আছে তার সাথে। এই হচ্ছে আমাদের বেসিক বেসিক রিজনিং এর টপিক, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আর জিকের যদি আমি এসএসসি পরীক্ষা বা অন্য কোনো পরীক্ষার জন্য জিকে পোর্শনটা দেখি, দেখো হিস্ট্রি থেকে বেশি নয় তবুও মোটামুটি কোশ্চেন আসে ভালোই, 2 থেকে 3টা কোশ্চেন হিস্ট্রি থেকে পাওয়া যায়, পলিটি থেকে 3 থেকে 4টা পাওয়া যায়, ইকোনমি থেকে প্রায় 3 থেকে 4টা পাওয়া যায়, জিওগ্রাফি থেকেও আমরা 2 থেকে 3টা কোশ্চেন পাবো, 2 থেকে 3টা কোশ্চেন পেয়ে যাব। এর সাথে সাথে জিকের মধ্যে আর একটা পড়ে, সেই পার্টটাকে বলা হচ্ছে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে স্ট্যাটিক জিকে 6 থেকে 7টা কোশ্চেন আসার কথা যে কোনো পরীক্ষায়, সেন্ট্রালের যে কোনো পরীক্ষায় স্ট্যাটিক জিকে যদি টোটাল পরীক্ষা 20টা কোশ্চেন দেয়, তার মধ্যে 6 থেকে 7টা কোশ্চেন স্ট্যাটিক জিকে থেকেই থাকে। ওকে, তো দেখো এর মধ্যে আমাদের হিস্ট্রি, যাদের যাদের আর সায়েন্সের থেকে 1 থেকে 2টো, এর বেশি না, 1 থেকে 2টো কোশ্চেন, এই 3টা সাবজেক্ট মিলিয়ে কোনো কোনো জায়গায় হয়তো লাক ভালো থাকলে 3টা কোশ্চেন পাওয়া যেতে পারে সেন্ট্রালের ক্ষেত্রে। বাট যখন আমরা স্টেটের ক্ষেত্রে পড়বো, তখন দেখবো এখান থেকে 4-5টা কোশ্চেন দিয়ে দেয়, তখন স্ট্যাটিক জিকের পোর্শনটা কমিয়ে দেয় আর কি। ঠিক আছে, স্ট্যাটিক জিকের মধ্যে কেমন, যেমন এই খেলোয়াড়, তারপর হচ্ছে বিভিন্ন নাম, মানে চর্চিত আর জিনিস যেগুলো থাকে। আর কি কি থাকে? কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে শুধুমাত্র পরীক্ষার 1 মাস থেকে 2 মাস আগের বা তার থেকে কিছুদিন আগের রিসেন্টলি যে ঘটনাগুলি ঘটেছে সেগুলি পড়ে যাওয়ার দরকার, বেশি ফালতু জিনিস পড়ে কোনো লাভ নেই, পড়তে গেলে শুধুমাত্র টাইম নষ্ট, আর কিছু না। দেখো, তো আমাদেরকে এই জিকের এত পোর্শন ক্লিয়ার করতে হবে,
যদি স্ট্র্যাটেজিক্যালি পড়া যায়, ম্যাথ, ইংলিশ, রিজনিং আমাদেরকে ভালোভাবে করতেই হচ্ছে, না হলে পাস করার কোনো চান্স নেই। সমস্যা অনেকের থাকে জিকেতে, সবারই প্রায় জিকেতেই সমস্যা, ইভেন আমারও। চলো তাহলে জিকে পোর্শনটাকে একটু ভালোভাবে আলোচনা করা যাক, এবং এই জিকে পোর্শনটাকে নিয়ে দেখা যাক যে কিভাবে জিকে পোর্শনটাকে স্ট্র্যাটেজিক্যালি আমরা ক্লিয়ার করব। তারপর ম্যাথ, রিজনিং, ইংলিশে আমরা আসছি। ওয়েট ওয়েট, তো চলো পেজ ক্লিয়ার, আমরা স্টার্ট করি আমাদের স্ট্র্যাটেজি। যেমন জিকে, জিকেটা যদি ভাগ করি, স্ট্যাটিক জিকে আছে, স্ট্যাটিকের সাথে আছে কি হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি, ওকে, সায়েন্স, দ্যাটস দ্য, এর বেশি আর কিছু না। এগুলো আছে মোটামুটি, আরও আছে দু একটা, সেই পার্টটা পরে পরে যুক্ত করা হবে। দেখো, স্ট্যাটিক জিকে আমাদের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং খুব ভালোভাবে একদম ফার্স্ট থেকে স্টার্ট করতে হবে স্ট্যাটিকটা। হিস্ট্রিতে ধরো প্রাচীন ইতিহাস, প্রাচীন, মধ্যযুগের ইতিহাস, এবং তারপর আছে আধুনিক ইতিহাস। ঠিক আছে, এই তিনটা পার্ট পড়ার পর তুমি 1 থেকে 2 নম্বর অর 3 নম্বর পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো আমার মনে হয় যারা হিস্ট্রি স্টুডেন্ট তাদের জন্য ভালো হবে হিস্ট্রি পড়া, খুবই ভালো হবে। আর যাদেরকে হিস্ট্রি ভালো লাগে না, তারা এইটাকে তোমার সিলেবাস থেকে বাদও দিতে পারো। আশা করছি খুব 1 নম্বরের জন্যেও অনেকের অনেক প্রবলেম হয়। সিলেবাস থেকে বাদ দেওয়ার মানে কি, খুব ডিটেলসে না পড়ে ইম্পর্টেন্ট অনলি ইম্পর্টেন্টগুলো পড়ে যাওয়া। বাট স্ট্যাটিক কিন্তু খুব ভালোভাবে পড়ে রাখতে হবে। দেখো জিওগ্রাফিও সেম কেস বলবো, একটু ইম্পর্টেন্ট দেখে পড়তে হবে। ওকে, ইম্পর্টেন্ট দেখে জিওগ্রাফি পড়তে হবে। ইকোনমি এবং পলিটির ক্ষেত্রে আমি বলবো ফুল, একদম ফুল ফার্স্ট থেকে ফুললি একদম কন্টিনিউয়াসলি পড়িয়ে দেবে। সায়েন্স, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, আমি বলছি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই তিনটা থেকে যদি দেখো কোনো পরীক্ষায় 1 থেকে 2 নম্বরের কোশ্চেন আসে, তাহলে শুধু শুধু এখানে মাথা ঘামিয়ে লাভ নেই। তখন তোমরা কি করবে, এখানে যে পড়াটা, এইটা তোমরা স্ট্যাটিকে বা কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে ওই টাইমটা দিতে পারো। ঠিক আছে, খুব একটা বেশি টাইম দেওয়া আশা করি আমাদের প্রয়োজন হবে। তো এর জন্য আমরা কি করব, একটু এটা, আমি আমি বলছি এটা প্রয়োজনই পড়ে না, তবুও যে কোশ্চেনগুলো সাধারণ মানুষ জানে, যদি পরীক্ষায় আসে, সেখানে যদি না পারা যায়, তাহলে সেখানে একটা প্রবলেমের ব্যাপার হয়ে দাঁড়ায়। তার জন্যে এখানে সায়েন্সের ক্লাসটা ওকে থাকবে, মানে সায়েন্সের ক্লাস ওকে থাকবে বলতে, এটা ইম্পর্টেন্ট সাজেশন হিসেবে, সাজেস্টিভ হিসেবে যে সমস্ত ইম্পর্টেন্ট নোটস আছে সায়েন্সের, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি থেকে, শুধুমাত্র সেই টপিকের নোটস, আদারওয়াইজ নাথিং ফর দিস। সিলেবাসের রোডম্যাপ যদি দেখি,
আমরা দেখব ইম্পর্ট্যান্টের ভিতরে ম্যাথ। ম্যাথের পার্ট ৩ টা ভাগ আছে। অ্যালজেব্রা, অ্যালজেব্রার পরবর্তী ক্ষেত্রে যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট সেটা হয় অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক, ওকে? অ্যারিথমেটিকের পর এখন যেটা মোটামুটি পরীক্ষায় ২-১ টা পড়েছে সেটা হচ্ছে মেনসুরেশন, ওকে? এরপর যদি আমরা সিজিএল, সিএইচএসএল এর মতো পরীক্ষায় শুধুমাত্র দেখি তখন ১-২ টো ত্রিকোণমিতি পাওয়া যাবে। ঠিক আছে? মানে বলতে গেলে পরীক্ষায় অ্যালজেব্রার অ্যারিথমেটিকের পার্ট হচ্ছে সবথেকে বেশি, বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যারিথমেটিক। অ্যালজেব্রার পার্টটা একটু কম থাকতো আগে, এখন তবুও মোটামুটি দিচ্ছে। যদি আমরা ২০ টা কোয়েশ্চেনের দেখি এখান থেকে ৯ টা কোয়েশ্চেন থেকে ১০ টা কোয়েশ্চেন পাওয়া যাবে। বাকি ১০ টা কোয়েশ্চেন আরো বরং বেশি ১৫ টা কোয়েশ্চেনই এখান থেকে হয়তো। হয়তো এখান থেকে ১০ এর জায়গায় এখানে ১৫ টা কোয়েশ্চেনই এখান থেকে। আর ৫ টার ভিতরে ৩ টা এখানে, ২ টো এখানে এরকম থাকে। বা এখান থেকে যদি আমাদের ১৩ টা কোয়েশ্চেন দেয়, তাহলে এখান থেকে ১ টা কোয়েশ্চেন দিবে। এখান থেকে ৩ টা কোয়েশ্চেন দিবে। এইরকমভাবে সাজানো থাকে। ঠিক আছে? তো আমাদেরকে অ্যারিথমেটিকটাই জোর দেওয়ার দরকার। খুব গুরুত্বপূর্ণ অ্যারিথমেটিক। আর এটাই জোর দেওয়ার আগে আমাদেরকে অ্যালজেব্রাটা শিখে রাখা দরকার। অ্যালজেব্রা না শিখলে তখন অ্যারিথমেটিকে যেয়ে প্রবলেম হবে। তো আমরা স্টার্ট করব ম্যাথ, যেহেতু আমাদেরকে কমপ্লিটলি পড়তে হয় তার জন্য আমাদেরকে একদম ফার্স্ট থেকে আমি স্টার্ট করতে বলব অ্যালজেব্রাটা। অ্যালজেব্রা না জানা মানে এখন যে অঙ্কের অ আ ক খ ও শিখে নিই আরকি। ওকে? তো এইটা হলো ম্যাথ। এরপরে আমরা দেখব ইংলিশ সম্বন্ধে। ইংলিশ সম্বন্ধে। ইংলিশ সম্বন্ধে আমরা যখন দেখতে পাবো, একটা হচ্ছে গ্রামারের পার্ট, একটা ভোকাবুলারির পার্ট, ২ টো পার্ট মিলিয়ে আমাদের কোয়েশ্চেন থাকে। ওকে? আর দুটোতেই প্রায় সমান সমানই থাকে। গ্রামারের পার্ট আমাদের কি রুলস, নিয়ম অনুযায়ী চলে। আর ভোকাবুলারির পার্ট আমাদেরকে মুখস্থ করতে হয়। যেগুলো প্রিভিয়াস ইয়ারে আসে, পরীক্ষায় চর্চিত থাকে সেই সমস্ত ভোকাবুলারির পার্ট আমরা করব। এবং গ্রামার হচ্ছে এ টু জেড, এ টু জেড, টোটালি এ টু জেড করার দরকার। এই হচ্ছে সাধারণ ঘটনা। আর এর সাথে সাথে আরেকটু অসাধারণ ঘটনা বলে দিই এখানে ছোট্ট জায়গায়, যে যদি কেউ ম্যাথের বই দেখো, ম্যাথ বা গণিত বাংলায়, ম্যাথ, ম্যাথমেটিক্সের বই, তাকে দেখো একটা বই সবাই সাজেস্ট করবে, সেটা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ঠিক আছে? একটু টপ লেভেলের বই আর কি। এই বইটা সাজেস্ট করবে। আমি বলবো এই বইটা কারো কেনা উচিত নয়। নট ফর এনি, নট ফর ইউ। ওকে? একদম মন থেকে মুছে দাও এই বইটা। ঠিক আছে? তাহলে ম্যাথের জন্য আমরা কি ব্যবহার করব? বইটা কিন্তু খুবই ভালো বই। মানে খুব ভালো বলতে খুব স্ট্যান্ডার্ড লেভেলের বই। এতটা স্ট্যান্ডার্ডিটি মেইনটেইন করা কোনো পরীক্ষকের ক্ষেত্রে বা কোনো ছাত্রের ক্ষেত্রে আশা করি সম্ভব হবে না। ঠিক আছে? বইয়ের ভার্শনটা দেখলে তুমি বুঝতে পারবে। দেখো ম্যাথের জন্য তোমরা কি ব্যবহার করতে পারো? ম্যাথের জন্য সবথেকে বাংলার বেস্ট যদি বই বলা হয়, যে একদম ফার্স্ট লেভেলে স্টার্ট করবে, সে হচ্ছে সুবীর। সুবীর দাস। সুবীর দাস। সরি, ডি।
একদম টপ লেভেলের বই। আর এটা হচ্ছে সবার জন্য এনাফ, এর বেশি দরকার নাই কারো। সুবির দাসটা মানে এটা করলে আমাদের যে ফার্স্ট 70% বুস্ট, 70% নলেজ ইনক্রিজ করার যে ক্রাইটেরিয়াটা এ ফিল আপ করতে পারবে, এ কোনোদিন পারবে না। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড কোনোদিন সম্ভব নয় এদের এর ক্ষেত্রে। কারণ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড একটা মেন্টালি এমনভাবে প্রিপেয়ার করা যেগুলো হচ্ছে খুব স্ট্রং লেভেলের স্টুডেন্ট তাদের জন্য। আমার কাছে আছে, আমি ব্যবহার করি, আমি তার জায়গায় অন্য ইংলিশ লেখকের কিছু বই বা আমাদের হিন্দির লেখকের কিছু বই আমি ব্যবহার করি, বাট কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আমার কাছে আছে। এটা খুব একটা বিশাল ব্যাপার নয়, ওই নামটাই কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং সবার কাছে আমি এটা করি ওইটা করি, কিন্তু করে কোনো ফায়দা নেই। ঠিক আছে, আমরা দেখবো শর্ট টাইমের মধ্যে যাতে আমরা নলেজটা বেশি বৃদ্ধি করতে পারি। দেখো একদিনে, একদিনে নয়, কিন্তু আস্তে আস্তে প্রত্যেক দিন একটু একটু করে আমরা অনেকটাই ইনক্রিজ করবো, তখন ম্যাথের জন্য এটা বেস্ট। আর যদি আমি বলতে চাই শুধু ম্যাথ নয়, রিজনিং এর ক্ষেত্রেও ছায়া প্রকাশনীর বই বেস্ট। দেখো সুবীর দাসের দু তিন রকমের বই হয়, একটা আছে অল, আর একটা আছে অনলি ফর ম্যাথ, স্পেশালাইজেশন যেটা। ঠিক আছে, ম্যাথেও আছে স্পেশালাইজেশন, রিজনিংয়েও আছে, এবং ইভেন আমাদের ইতিহাস ভূগোলেও আছে। কিন্তু কেনার দরকার নেই সুবীর দাসের, শুধুমাত্র স্পেশালাইজেশন বইটাই ভালো বলবো। কারণ অল যেটা আছে সেটা রেল টেলের জন্য মোটামুটি চলবে, কিন্তু আশা করছি ওর থেকে স্পেশালাইজেশনের বইটা কেনাটাই বেটার। নলেজটা ঠিকঠাকভাবে একদম গুছিয়ে পাওয়া যাবে। ঠিক আছে, যেটা যেখানে যেটা দরকার সেখানে সেটা দেওয়া আছে। একজন স্টুডেন্টের কি দরকার প্রথমে, যেমন বাচ্চা ছেলে আস্তে আস্তে হাঁটতে শেখে, তারপরে সাইকেল চালায়, তারপরে বাইক চালায়। ঠিক আছে, এইভাবে শেখে তো। আর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ডাইরেক্ট তোমার, তুমি এখনো হাঁটতে শেখোনি, তোমাকে গাড়ি চালানোর কেস হয়ে যাবে। সুবির দাস আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। তাছাড়াও যদি আরো নিচু, এটা এটা একটু মানে গ্রাউন্ড লেভেলের থেকে স্টার্ট হচ্ছে, এরপর যদি আরো নিচু লেভেলের থেকে স্টার্ট করতে যাও, যেমন একদম জিরো পজিশন থেকে, তখন বাংলায় আরো একটা অঙ্কের বই আছে আমার কাছে এখন। উম, আশা করছি নেই বইটা, ওটার লেখকটা আমার কাছে মনে নেই, বাট খুব ফেমাস বই ছিল। ওকে, তো আমি আশা করছি যদি আমার কাছে থাকে আমি তোমাদেরকে ওটা নামটা প্রোভাইড করার চেষ্টা করবো। আপাতত আমার কাছে সুবিধাসটা আমি ব্যবহার করি, মেজরিটি ক্রাইটেরিয়া এটা যা আমার দরকার সেটা ফুলফিল করে মোটামুটি। এরপর এক্সট্রা যদি কিছু করার প্রয়োজন হয়, তখন আমি বলবো যে সমস্ত বই ইংলিশ ইংলিশে আছে, ম্যাথমেটিক্স ইংলিশে লেখা আছে, সেই সমস্ত বই ব্যবহার করতে, যেমন আরিহান্ট আছে। তাছাড়া আর ম্যাথমেটিক্সের বই, পিডব্লিউ এর যদি কোনো বই থাকে ম্যাথের, এটা বেস্ট হবে। ওকে, তাছাড়া আর কি আছে, আরেকটা লেখকের আছে, আমি বলছি এখন, দেখেই বলছি আমি। আরেকটা আছে পিনাকল, পিনাকল, CLE বা CAL, CAL এরকম একটা কিছু নাম, পিনাকল। পিনাকলের যে প্রিভিয়াস ইয়ারের সেট হয়, প্র্যাকটিস সেট, এটা খুব বেশ ভালো, স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড একদম। ওকে, তো আমরা এতক্ষণ যেটা দেখলাম যে কোন কোন বইয়ের প্রয়োজন আমাদের ম্যাথমেটিক্সের ক্ষেত্রে, আমি খুব ভালোভাবে বলতে পারছি। দেখো, যদি তোমাদেরকে দেখতে হয় যে বাকি জিকের জন্য, বাকি স্ট্যাটিক জিকে এই সমস্তর জন্য বইয়ের কোনো প্রয়োজন নেই, জাস্ট গো অন ইউটিউব অ্যান্ড সার্চ
any class and take note. Okay, take note from YouTube for static GK. Okay, for static GK. This is the best. This is the best criteria. ইউটিউবে আমরা স্ট্যাটিক জিকে আলোচনা করব, সেখান থেকে আমরা কি করব, আস্তে আস্তে স্ট্যাটিক জিকেটাকে কভার করার চেষ্টা করব। ঠিক আছে, এটা আমার ক্ষেত্রে বেস্ট ক্রাইটেরিয়া। স্ট্যাটিক জিকে কোনো বইয়ের প্রয়োজন নেই, কিচ্ছু প্রয়োজন নেই। যদি এরপর ইতিহাস ভূগোল পড়তে যাও তখন আমাদেরকে স্পেশালি স্পেশালিটি স্পেশাল লিখেছি আমি, স্পেশালিটি মানে একদম প্রফেসর লেভেলের যারা যেই স্যারেরা আছেন সেই স্যারেদের কাছ থেকে একটু ক্লাস নেওয়া প্রয়োজন হবে এবং তাদের নোটস আমাদেরকে বারবার রিভিশন করতে হবে। ওকে, আমার হিস্ট্রিতে স্পেশালাইজেশন নেই বা জিওগ্রাফিতে নেই, তার জন্য হয়তো আমি হিস্ট্রি এবং জিওগ্রাফিটা একদম টিচারের মতো স্পেশালাইজেশন হিসেবে আমরা আলোচনা করা যাবে না, বাট আমাদের পরীক্ষার জন্য যতটা দরকার তার থেকে 10 থেকে 20% এক্সট্রা আমরা আলোচনা করব। ঠিক আছে, নলেজ ভরপুর থাকবে, একদম মনের মতো থাকবে, শুধুমাত্র পড়ে যেতে হবে। আর পড়ার জন্য বেস্ট হচ্ছে আমি যদি বলি 1 থেকে 3 দিন, প্রথম 3 দিন। ফার্স্ট দিন টিচার যা বলছে চুপচাপ মন দিয়ে 3 বার পড়ো। সেকেন্ড দিন সেম কেস, থার্ড দিন সেম কেস, নিজেই বুঝতে পারবে চুপচাপ, কিছু বোঝা যাবে না। প্রথম প্রথম 3 দিন নয়, আমার প্রথম প্রথম যখন আমি স্টার্ট করি তখন 30 দিন, অ্যাটলিস্ট 30 দিন আমি কিছুই বুঝতে পারিনি, নাথিং। বাট আমি কি করেছি, ফার্স্ট দিন গেছি, যা পড়া দিয়েছে বাড়িতে পড়েছি, বারবার পড়েছি এবং সেটাকে মোটামুটি ক্যাপচার করে তারপর সেকেন্ড দিন গেছি। ওকে, তো এইভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড করতে করতে যখন 30 দিন যায় তবু আমি ঠিকঠাকভাবে বুঝতে পারিনি। আস্তে আস্তে তারপর যত দিন এগোতে থাকে আমরা প্রথমেই বুঝতে পারবো, আমরা 3 দিনেই বুঝতে পারবো পার্থক্যটা। ওকে, আমরা এখন অ্যাডভান্স, আমরা অতটা অ্যাডভান্স থাকিনি। দেখো, তারপর আস্তে আস্তে আমাদের দেখো কি হয়েছিল, 30 দিন গিয়েছে, 30 দিন যাওয়ার পর আরও 5 দিন 10 দিন গেছে, একটা সাবজেক্ট পড়েছি, সেই সাবজেক্টের ধরো একটা টেস্ট পেপার দিয়েছি, তার টেস্ট পেপারে কিছু কোশ্চেন এসছে, টেস্ট পেপারে হিস্ট্রি থেকে 5টা কোশ্চেন চলে এসছে। তারপরের দিন থেকে হিস্ট্রি পড়া স্টার্ট, খুব সুন্দরভাবে হিস্ট্রি। 20 দিন পরে আবার একটা পেপার দিয়েছি, সেখানে হিস্ট্রির একটা কোশ্চেন, স্ট্র্যাটেজিকের 10টা কোশ্চেন এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 3টা কোশ্চেন, এরকম করে দেওয়া আছে। ঠিক আছে, এখানে স্ট্যাটিস্টিকের 6-7টা কোশ্চেন ছিল। এরকমভাবে বুঝতে 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 ক্রাইটেরিয়া ফলো করতে করতে টেস্ট পেপার দিতে দিতে আমরা বুঝতে পারলাম যে স্ট্যাটিক জিকে থেকে কোশ্চেনটা খুব সুন্দরভাবে আছে। ঠিক আছে, স্ট্যাটিক জিকে থেকে কোশ্চেন খুব সুন্দর আছে, আর এটা মোটামুটি 5 থেকে 7টা তো থাকবেই, সবসময় থাকে। কোনো পরীক্ষার ক্ষেত্রে হয়তো কোনো পরীক্ষায় তোমার পেপারে হয়তো কম থাকতে পারে, তোমার পরের জনের পরীক্ষার পেপারে বেশি থাকতে পারে, সেটা দু একটা ক্ষেত্রে রেয়ার কেস হয়ে যায়। বাট এই বাকি যে সাবজেক্ট হিস্ট্রি জিওগ্রাফি এগুলোর কোশ্চেন সংখ্যা কম থাকে, বাট হঠাৎ হঠাৎ করে বৃদ্ধি পায়। হঠাৎ করে একটা কোশ্চেন বেড়ে যাবে, আবার হঠাৎ করে একটা কোশ্চেন কমে যাবে। মানে ধরো দুটো কোশ্চেন স্ট্যান্ডার্ড ইতিহাসে ধরো দুটো কোশ্চেন থাকে, কোনো কোনো বারে ধরো তোমার আগের শিফটে 4টা দিয়েছে, তোমার পরের শিফটে একটা কোশ্চেন দিয়েছে, তোমার শিফটে 2টা বা 3টা কোশ্চেন দিয়েছে, এরকম ঘটনা ঘটে পরীক্ষায়। ওকে, এগুলো বেসিক ঘটনা, সব জায়গায় ঘটে, তো আমাদেরকে এটা একটু খেয়াল রাখতে হবে। তো এরকম যে পরীক্ষায় টেস্ট পেপার দেবো, তারপরে আবার মন চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে আবার আমি অন্য কোশ্চেন দেখলাম, সেই কোশ্চেনে স্টার্ট করবো, এইটা যাতে না হয়। আমরা তাই চেষ্টা করব কি, যে আমাদের যে স্ট্র্যাটেজি আছে সেটাকে ফলো করার। মানে আমরা যেভাবে সিলেবাস ডিফাইন করেছি, যেভাবে সিলেবাস স্ট্রাকচারালি
আমরা সাজিয়ে রেখেছি, সেইভাবে আমরা আস্তে আস্তে একে কভার করবো। ওকে, তো আমাদের ক্লাস তাহলে আজ থেকেই আমাদের খুব সুন্দরভাবে ক্লাস স্টার্ট হবে। আজকে আমরা খুব ভালোভাবে দেখলাম যে যে কোনো এক্সামের জন্য কিভাবে প্রিপারেশন নেওয়া হয়। ওকে, দেখো সবাই বলবে 2025-এর জন্য এই প্রিপারেশন, এসএসসির 2025, 2026 আসবে। আমি বলবো এটা 2025 থেকে, যাদের এখনো ধরো 2025 থেকে 2032 পর্যন্ত এই স্ট্র্যাটেজি ফলো করো, সুন্দরভাবে আমরা খুব সুন্দরভাবে বেরিয়ে যাব। ঠিক আছে, কিছু না হলেও নলেজ, এক্সট্রা নলেজ আমাদের কাছে অনেক থাকবে। স্ট্র্যাটেজিটা কিন্তু তোমাকে আগে কি করতে হবে, তোমার যেটা মেন সাবজেক্ট যেটা ভালো লাগে সেই সাবজেক্ট, জেনারেল নলেজের মধ্যে দেখো এত সাবজেক্ট কারো ক্ষেত্রে সম্ভব নয় পড়া। কারো ক্ষেত্রে জেনারেল নলেজের সব সাবজেক্ট খুব ভালো লাগে, কার ক্ষেত্রে ম্যাথ, ইংলিশ, রিজনিং ভালো লাগে। তার সবার জন্যই বলবো জিকেটা, যেহেতু অনেক অনেক পেপার আছে, সেটাকে স্পেসিফাই করো যে কোনটা কোনটা একদম বেকার লাগে। যারা, যেমন ধরো কারো হিস্ট্রি, জিওগ্রাফি ভালো লাগে, তো সায়েন্স স্ট্রিমটা পুরো খারাপ লাগে, দরকার নেই পড়া, বাদ দাও সায়েন্স স্ট্রিম, কোশ্চেন কম আসে। তোমার হিস্ট্রি, জিওগ্রাফি ভালো লাগে পড়ো। আর কারো কারো ধরো হিস্ট্রি ভালো লাগে না, জিওগ্রাফি ভালো লাগে বা পলিটি ভালো লাগে, জিওগ্রাফি পলিটি পড়ো, বাদ দাও হিস্ট্রি, কোনো প্রয়োজন নেই। এদের 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 হচ্ছে আমাদের জীবনে অতটাই প্রয়োজন যে যতটা হচ্ছে আমাদের কিছু না করলেই নয় সেরকম ব্যাপার। ঠিক আছে, কিছু একটা করে যেতে হবে, কিছু না করে নেওয়া ওইটা, ওইটুকু করে গেলেই আমাদের যথেষ্ট। কিন্তু মেন ফোকাস এই দিকে থাকবে, ম্যাথ এবং ইংলিশে। ম্যাথ ইংলিশ যার ক্লিয়ার, তার পরীক্ষা ক্লিয়ার, সুন্দরভাবে পরীক্ষা হয়ে যাবে। তো দেখো, শেষ করার আগে আমি একটু বলবো যে ম্যাথের একদম ফার্স্ট থেকে, একদম ফার্স্ট লেভেলের থেকে, যেটাকে শুরু হচ্ছে নাম্বার দিয়ে। ম্যাথ অ্যাকচুয়ালি নাম্বার, এই নাম্বার দিয়ে স্টার্ট হচ্ছে। এই নাম্বার থেকে আমরা এক এক করে স্টার্ট করে স্টেপ বাই স্টেপ আমরা এগোতে থাকবো উপর দিকে। ওকে, আর ইংলিশ আমরা দেখবো গ্রামার পার্ট, গ্রামার এবং ভোক্যাবস পার্ট। সেম সেম থাকে, প্রায় এই 50-50 থাকে। 10টা 10টা ইংলিশের মধ্যে 5টা গ্রামার, 5টা ভোক্যাবস, এরকমই প্রায় থাকে। কোনো কোনো ক্ষেত্রে ভোক্যাবস একটা বেশি দিয়ে দেয়। ঠিক আছে, তো দিস ইজ কোয়াইট এনাফ, যেটা আমরা আলোচনা করেছি আজকে, এটা আমাদের ক্ষেত্রে এনাফ, যথেষ্ট। কোনো পরীক্ষা ক্র্যাকের জন্য এটা আমাদের যথেষ্ট। ঠিক আছে, জিকে পোর্শনটা কারো যদি এরকম প্রিসাইজ করতে হয়, তাহলে এইভাবে প্রিসাইজ করো, যেটা দরকার সেটা, যেটা ভালো মন যাচ্ছে পড়ো, বাট আমাদেরকে স্ট্যাটিক জিকে পড়তেই হবে। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। স্ট্যাটিক জিকে ভালো লাগুক নাই লাগুক, খুব সুন্দরভাবে প্রথম থেকে আমাদেরকে জানতে হবে, পড়তে, একবারে না হলে 100 বার। ওকে, তো আজকে এই পর্যন্তই থাক, আজকের জন্য গুড নাইট। ওকে, আবার গুড নাইট এরকম প্রবলেম হবে না। আবার দেখা হবে কালকে। কালকে আমাদের ফার্স্ট ক্লাস কি থাকবে দেখো, আজকে আমাদের স্ট্র্যাটেজি ডিসকাশন কমপ্লিট, কালকে আমাদের নাম্বার সিস্টেমের ফার্স্ট ক্লাস। ওকে, নাম্বার সিস্টেমের ফার্স্ট ক্লাস আমরা স্টার্ট করব একদম জিরো লেভেল থেকে, যাব অ্যাডভান্স লেভেল পর্যন্ত। ওকে, এটা আমাদের থাকবে। আর ইংলিশের থাকবে গ্রামারের পার্ট, ইংলিশের গ্রামার। ওকে, তো কালকের জন্য আজকে এখান পর্যন্তই থাক। ওকে, বাই এভরিওয়ান, টেক কেয়ার।